এবং আপনারা যারা আজকে এই সম্মেলনের প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছেন, সকলকেই অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ন্যারেকার পক্ষ থেকে আমি প্রথমেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি জানি আজকে এই সম্মেলনটা বাস্তবায়িত করতে যারা উদ্যোগ নিয়েছেন, প্রায় 2-3 মাস ধরে তারা আপ্রাণ পরিশ্রম করেছে এবং তাদের পরিশ্রমের সঙ্গে সাথী হয়েছে এই এতদ অঞ্চলে, অন্তত বিশেষ করে বেলদার বিভিন্ন সমাজের মানুষ, শিক্ষক, যারা ব্যবসা করে, দোকানদার, এই সমস্ত স্তরের মানুষ, তাদের কিন্তু সক্রিয় এবং সুচিন্তিত সহযোগিতা, এটা না হলে উদ্যোক্তাদের পক্ষে এটা সম্ভব হতো না। এটা করা এত বড় একটা সম্মেলন খুব একটা হয় তা নয়। আবার সম্মেলন হলেও যে সমস্ত স্তরে বিদ্যুৎ গ্রাহকদের যুক্ত করে সম্মেলন, এটা করাটা কিন্তু খুব সহজ নয়। ধরুন এখানে যারা বলেছেন, সকলেই বলেছেন যে বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে একদম ওতপ্রোতভাবে যুক্ত। তিনি ব্যবসাদার হন, দোকানদার হন, এখানকার বাজার কমিটি হন বা ঠাকুরদার হন, শিক্ষক হন, ডাক্তার হন, যিনি যেভাবেই যে পেশাতেই থাকুন, এবং সাধারণ মানুষ তো আমরা ভুক্তভোগী। বিদ্যুৎ ছাড়া আমাদের চলবে না। এই আধুনিক সমাজ জীবনে বিদ্যুৎ হচ্ছে অপরিহার্য। অথচ এই যেটা জল এবং বাতাসের মতন অপরিহার্য, যাকে না দিলে চলবে না, এটাকে ভারতবর্ষের বিদ্যুৎ আইন 2003-এর মাধ্যমে ব্যবসায়ী পণ্যে পরিণত করে দিল। তারা আমাদের দ্বারাই নির্বাচিত সাংসদ হয়ে লোকসভায় বা রাজ্যসভায় অলঙ্কৃত করেছে। 2003 এই যে বিদ্যুৎ আইনটা হয়েছে, সেই সময় এই বিদ্যুৎ আইনের মধ্যে প্রথম লেখা হলো যে বিদ্যুৎ আর পরিষেবা নয়, এটা হচ্ছে কেনা বেচার একটা পণ্যে পরিণত করা হলো। এই যে ভয়ঙ্কর শব্দটা খুব ছোট, যে সার্ভিস সেক্টর নয়, পরিষেবা নয়, এটা একটা কমোডিটি, পণ্য। শুনতে আপনাদের অনেকের চোখ হয়তো অভাবক হয়ে যাবে, শব্দটা ছোট, কিন্তু সেই শব্দটার কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে দেখুন। এই যে বিদ্যুতের মাসুল বেড়েই চলেছে। আপনারা শুনলেন, আলোচনা হয়েছে, বিদ্যুতের উৎপাদন খরচ পশ্চিমবাংলায় 1 টাকা 32 পয়সা। এবং এটা আবেকা বলছে তা নয়, কিন্তু এটা পশ্চিমবাংলার বিদ্যুৎ উন্নয়ন নিগম, যার ম্যানেজিং ডিরেক্টর পি.বি. শালীন, তার দেওয়া তথ্য আমরা আমাদের বইয়ের হিসাব করে দেখি। পশ্চিমবঙ্গের বিদ্যুতের উৎপাদন কেন্দ্রগুলো যা উৎপাদন হয় প্রতি বছরে, তার যা খরচ হয়, সেই সমস্ত রেকর্ডগুলো উনি দিয়েছেন। সেই রেকর্ডগুলোকে যুক্ত করে আমরা গড়ে বের করেছিলাম 2021 সালের আগে। আমরা হিসাব করে দেখেছিলাম বিদ্যুতের উৎপাদন ব্যয় হচ্ছে 2 টাকা 2 পয়সা পার ইউনিট। 2021 সালের 1 জানুয়ারি ডক্টর পি.বি. শালীন, যিনি এই বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, তিনি নিজে লিখিতভাবে জানালেন যে বিদ্যুৎ উৎপাদনের খরচ পার ইউনিট 70 পয়সা কমানো সম্ভব হয়েছে। তাহলে বাস্তবে দাঁড়ায় 1 টাকা 32 পয়সা প্রতি ইউনিট। এবং আপনারা জানেন 2016-17 সাল থেকে, তখনও 2016-17 সালে গড় দাম ছিল 7 টাকা 12 পয়সা। আজকে 2025 সাল, বিদ্যুতের গড় দাম 7 টাকা 12 পয়সা। তাহলে বিদ্যুতের এনার্জি চার্জ কিন্তু বাড়েনি। যে দাবিটা আমরা করে আসছিলাম, বিদ্যুতের মাসুল 50% কমাতে হবে, কমানোর পথে সরকার বা বিদ্যুৎ উন্নয়ন নিগম
বা বিদ্যুৎ মানে নিয়ন্ত্রণ কমিশন তারা যায়নি, কিন্তু দাম বাড়াতেও তারা পারেনি। অথচ পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের সমস্ত রাজ্যে বিদ্যুতের দাম কিন্তু অনেক অনেক বেড়েছে, অনেক অনেক বেড়েছে। তা সত্ত্বেও পশ্চিমবাংলার বিদ্যুতের দাম অনেক বেশি। তাহলে অনুমান করতে পারেন পশ্চিমবাংলার বাইরে বিদ্যুতের দাম কত কম। এক্ষুনি মাস্টারমশাই বললেন যে কৃষিতে বিনা পয়সায় যাওয়াটা ন্যায়সঙ্গত দাবি। আপনারা সব এখানে যারা উপস্থিত আছেন সম্মেলনে, আমাদের সদস্য বহু পুরনো যারা আছেন, নতুন যারা এসছেন তারা হয়তো নাও জানতে পারেন বা জানতে পারেন, কিন্তু সকলের জন্য জানিয়ে রাখছি, ভারতবর্ষের দক্ষিণ ভারতের একমাত্র কেরালা সরকার বাদে বাকি দক্ষিণ ভারতের 5টা সরকার, 5টা রাজ্য কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেয়। উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানায় এই 15 পয়সা 10 পয়সা ইউনিট প্রায় বিনা পয়সা। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ 25 থেকে 75 পয়সা পার ইউনিট, এটাকে বলতে পারে প্রায় বিনা পয়সা। এই ধরনের কৃষিতে বিদ্যুৎ তারা দেয়। অথচ পশ্চিমবাংলায় কৃষি বিদ্যুৎ গ্রাহকরা যাদের সাবমার্সিবল আছে, টিওডি সিস্টেমের বিল হয়, তাদের পিক আওয়ারে পার ইউনিট দিতে হয় 8 টাকা 89 পয়সা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মাস্টারমশাইয়ের উদ্বেগটাও বুঝতে পারছেন। পশ্চিমবাংলার কৃষিতে এগোবে না পিছবে, কিভাবে পশ্চিমবাংলার কৃষি বিদ্যুৎ গ্রাহকরা নিজেদের জীবনের মানে শরীরের রক্ত, ঘাম সমস্ত কিছু দিয়ে যে খাদ্য উৎপাদন করছেন, যে প্রতিদিন আমরা খাচ্ছি, ভাত খাচ্ছি, ধান উৎপাদন করছেন, তার পিছনে মেহনত কতটা দিতে হচ্ছে। বিদ্যুতের দামের এত বিরাট দামের জন্য তাদেরকে এটা মানে শরীরের যে মানে কর্মক্ষমতা দেয় আর কি পরিশ্রম, তার কোনো মূল্য নেই, তার কোনোই মূল্য নেই। বরঞ্চ সেটা বলা যায় রক্ত ঘাম বিসর্জন দিয়েই তারা নিজেদের পেটের ভাত এবং দেশের মানুষের পেটের ভাত জুগিয়ে চলছেন। এর জন্য দেশের প্রত্যেকটি মানুষের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কৃষি আইন যখন কেন্দ্রীয় সরকার নিয়ে আসলো, সারা ভারতবর্ষের কৃষকরা গেছিল দিল্লিতে, 1 বছর অবরোধ করে রেখেছিল। কি ভয়ঙ্কর সেই আন্দোলনে! যদি কেউ গিয়ে থাকেন দেখবেন, বাড়ি শুদ্ধ মানুষ সবাই ওখানে টেন্ট খাটিয়ে মাসের পর মাস রান্না করা, খাওয়া, চিকিৎসা, বাচ্চার দুধ, যাবতীয় কিছু একটা যুদ্ধক্ষেত্রের মতো। আমরা যদি গিয়ে থাকতেন তাহলে দেখতেন। আমরা গিয়ে দেখেছি, আমরা গিয়ে যোগাযোগ করেছি। আমাদের যোগাযোগের ভিত্তিতে আজকে সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এবং এই যে বিদ্যুৎ বিল 2022 এটা বাতিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এখানে কৃষকদের অবদান সবচেয়ে বেশি, কৃষক আন্দোলনের অবদান সবচেয়ে বেশি। তারপরে যুক্ত হয়েছে বিদ্যুৎ শিল্পে যুক্ত ইঞ্জিনিয়ার্স এবং এমপ্লয়িজ, যারা চাকরি করেন, কর্মচারী, তারাও এই আন্দোলনে যুক্ত। আর আমরা যারা সাধারণ বিদ্যুৎ গ্রাহক, পশ্চিমবাংলায় অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এরকম বিদ্যুৎ গ্রাহক সংগঠন এখন যারা গড়ে উঠেছে, তারাও একত্রিত হয়ে এই আন্দোলনে যুক্ত। কেন্দ্রীয় সরকার লোকসভায় এই বিলটা পেশ করেছিলেন পাস করানোর জন্য, কিন্তু পাস করানোর সাহস পাননি। ভয়ঙ্কর এই আন্দোলনের রূপের কাছে কেন্দ্রীয় সরকারকে মাথা নিচু করতে হয়েছে। কিন্তু কি ভয়ঙ্কর দেখুন, ওই যে আপনারা বাংলায় কথা আছে না, ফলের ছলের অভাব হয় না, আমরা বাংলায় বলি। কেন্দ্রীয় সরকার কি ভয়ঙ্কর দেখুন, ভাবলে আপনাদের কাজ শিউরে উঠবে। বিলটা আইনে পরিণত হলো না। বিলটাই আসল উদ্দেশ্য কি ছিল? বিদ্যুতের বন্টন ব্যবস্থাটা সরকারের হাত থেকে কেড়ে নিয়ে সেটা টাটা, গোয়েঙ্কা, আদানি, আম্বানি, টরেন্টো, এসার, জিন্দাল এই ধরনের ভারতবর্ষের
34টা একচেটিয়া বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় যুক্ত পুঁজিপতিরা তাদের হাতে তুলে দেবে। এই উদ্দেশ্য যখন সফল হলো না, তখন তারা ঘুর পথে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম নাম দিয়ে স্মার্ট মিটার নিয়ে আসে। এই স্মার্ট মিটারের ভয়ঙ্কর ব্যাপারগুলো আপনারা অনেকেই জানেন। এই স্মার্ট মিটারটা সাধারণ মিটারের মতন নয়। তাহলে স্মার্ট মিটারটা আনার পিছনে একটা ইতিহাস আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী দিল্লিতে একবার নির্বাচনের আগে 2021 সালে রামলীলা ময়দানে বক্তৃতা দিচ্ছেন। যদি কারোর কাছে সেটা রেকর্ড থাকে শুনে নেবেন। উনি বলছেন, আমি বাংলায় বলছি, উনি বলেছেন হিন্দিতে। উনি বলছেন যে প্রতিযোগিতা করলে দাম কমে। একসঙ্গে চাষিরা একসঙ্গে যদি প্রচুর বেগুন নিয়ে আসে, তাহলে পাইকারি বাজারে বেগুনের দাম কমে যায়। তাহলে প্রতিযোগিতায় দাম কমে। উনি বলছেন এই যে মোবাইল ফোন, উদাহরণ দিয়েই বলেছেন, মোবাইল ফোন আগে 1 মিনিটে এত টাকা দিতে হবে এরকম ছিল, এখন একটা সবারই মধ্যে প্রতিযোগিতায় একটু দাম কমেছে ঠিকই, আবার এটা আস্তে 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 ক্ষুদ্র পুঁজির যারা স্মার্টফোনের কারবার তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে। যে 2-3টা কোম্পানি মার্জ হয়ে একটা কোম্পানি হচ্ছে, সেই কোম্পানি একদম একচেটিয়া ব্যবসায় পরিণত হচ্ছে। এই একচেটিয়া ব্যবসায় পরিণত হয়ে যাওয়ার পর যেমন খুশি কিন্তু দাম বাড়বে, এটা নিশ্চিতভাবে আপনারা মানসিক প্রস্তুতি নিতে পারেন। তাহলে বিদ্যুতে বলছে যে প্রতিযোগিতা করলে দাম কমে যাবে। কি প্রতিযোগিতা হবে? উনি বলছেন যে একটা এলাকায় একাধিক বিদ্যুৎ বন্টন কোম্পানি যদি ব্যবসা করতে যাওয়া হয়, তাহলে প্রতিযোগিতায় দাম কমে যাবে। তো এই কথাটা শুনে হাসতে হাসতে ভারতবর্ষের একজন বিদ্যুৎ বন্টন কোম্পানির রিটায়ার্ড ইঞ্জিনিয়ার তিনি বলছেন যে হয় তিনি জানেন না বলে বলেছেন, না হয় তার মাথায় কিছু গোলমাল আছে। এইটাই তিনি বলে একদম পরিষ্কার বলেছেন যে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই রামলীলা ময়দানে যা বলেছেন তাতে তার হয়তো জানা নেই, আর তাহলে তার মাথার কিছু গোলমাল আছে। ব্যাখ্যা করে বলছেন যে একটা জায়গায়, ধরুন আপনাদের এই বেলদা, এই এলাকায় যদি টাটাকে ব্যবসা করতে দেওয়া হয়, গোয়েঙ্কাকে দেওয়া হয়, আম্বানিকে দেওয়া হয়, আদানিকে দেওয়া হয়, আবার বিদ্যুৎ বন্টন কোম্পানিকে দেওয়া হয়, 5টা কোম্পানিকে এই একটা এলাকায় ব্যবসা করতে দেওয়া যায়, কি করে ব্যবসা করবে বলুন তো? এই যে পোল আছে, তার আছে, বিদ্যুৎ তো তার এবং পোল ছাড়া হবে না, তারের কানেকশন ছাড়া তো বিদ্যুৎ আসবে না। মোবাইল ফোনে তো তারের যোগ নেই, আগেকার ফোন নেই, মোবাইল ফোন, এই মোবাইল ফোন এতে কিন্তু তারের কোনো যোগাযোগ নেই, কিন্তু বিদ্যুতে তো তার লাগবে। তাহলে 5টা কোম্পানিকে যদি ব্যবসা করতে দেওয়া হয়, তাহলে 5টা কোম্পানি কি তাদের আলাদা করে পোল দিবে, আলাদা করে তার টানবে, আলাদা করে ট্রান্সফরমার দেবে, আলাদা করে বাড়িতে বাড়িতে মিটার দেবে? এটা কি বাস্তব? এটা কিছুতেই বাস্তবসম্মত নয়। তাহলে কি হয়? তাহলে এখনকার যে ডিজিটাল মিটার আছে, এই ডিজিটাল মিটার দিয়ে কিন্তু মিটার রিডার আসে, মিটার রিডিং নেয়, তবে বিল অফিসে যায়, তারপরে বিল তৈরি হয়, অফিসের কর্মচারীরা আছে, বিল দেয়, তবে গ্রাহকরা পয়সা দেয়। আগে বিদ্যুৎ ব্যবহার করি, তারপরে পয়সা দেওয়া হয় বিল নেওয়ার পরে, মানে পোস্ট পেড। এখন এই মিটারও থাকবে, আবার মাল্টিপল বিদ্যুৎ বন্টন কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হবে। এটা কি বাস্তব হবে? সম্ভব? আপনারা ভাবুন, বলুন, সাধারণ বুদ্ধিতে বলুন। সেই আমি বললাম না, প্রাক্তন বিদ্যুৎ বন্টন কোম্পানির ইঞ্জিনিয়ার বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী হয় তিনি জানেন না টেকনিক্যাল ব্যাপারটা, অথবা তিনি তার মাথার কিছু বোঝবার গোলমাল আছে। তা না হলে তিনি এই কথা বলতে পারেন না যে একটা এলাকায় মাল্টিপল ডিস্ট্রিবিউশন কোম্পানি কি করে ব্যবসা করবে। উনি বলছেন একটা মাল্টি স্টোরি বিল্ডিং, 5 তলায় যে থাকে সে গোয়েঙ্কা
কানেকশন নেবে, যে 3 তলায় থাকে সে আদানির নেবে, যে 1 তলায় সে থাকে সে টাটার নেবে, যে 2 তলায় থাকে সে বিদ্যুৎ বন্টন কোম্পানি সরকারি তার কাছ থেকে নেবে। কি করে হবে? কি করে সম্ভব হবে? এটা তো সম্ভব হবে না, কারণ বিদ্যুৎ তো বিনা তারে আসবে না। তাহলে সরকারের একটা দূরভিসন্ধি পরিকল্পনা নিশ্চয়ই আছে। এটা ধরা পড়ে গেল 2022 সালে সিদ্ধান্ত হলো যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, একটা স্কিম করে সকলকে স্মার্ট মিটার বসিয়ে দাও। স্মার্ট মিটার বসালে সেখানে আর মিটার রিডার লাগবে না। মিটার রিডিং কি করে যাবে? যেমন এখন মোবাইল স্মার্টফোন থেকে আপনি যখন ফোন করেন, ধরুন ক ফোন করলেন, খ ব্যক্তিকে একটা নাম্বার ডায়াল করলেন, একমাত্র যাকে ডায়াল করলেন তার কাছেই ফোনটা যাবে, আর কারোর কাছে গেল না। কিভাবে হলো? কিভাবে এটা সম্ভব হলো? তার তো যোগ নেই। তাহলে বিনা তারে কিভাবে এটা সম্ভব? না, এই স্মার্টফোনে যে ডাটাগুলো যায়, সেই ডাটাগুলো ডাটা ট্রান্সমিশন পদ্ধতির মাধ্যমে সার্ভারে জমা হয় ইলেকট্রনিক্স পদ্ধতিতে। সেই সার্ভারটা কন্ট্রোল করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অর্থাৎ কৃত্রিম মেধা। সেই সার্ভার থেকে যে 10টা ডিজিটে আপনি ডায়াল করলেন, সেই 10টা ডিজিট পরপর ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সে সিলেক্ট করে দিল ওই খ ব্যক্তির ফোনেই সেটা যাবে। তাহলে ডাটাটা একটা মোবাইল থেকে গেল সার্ভারে, সার্ভার থেকে সেটা সিলেক্ট হয়ে বিশেষ ব্যক্তির মোবাইলে সেটা গেল, তবে সেটা তিনি রিং হলো শুনতে পাচ্ছেন। এই যে ব্যবস্থাটা, এটাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে এই স্মার্টফোনটা ডাটা ট্রান্সমিশন সিস্টেমে পরিচালিত হবে, অর্থাৎ ফোনের থেকে, এই মিটার থেকে আপনি কখন, কটায়, কিরকম লোড ব্যবহার করছেন, ক ইউনিট বিদ্যুৎ পোড়াচ্ছেন, সকালে কত, দুপুরে কত, বিকেলে কত, কোন 1 ঘন্টার 1 মিনিটের কত সেকেন্ডে কি ব্যবহার করছেন, টোটালটা প্রতিনিয়ত ডাটা ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে একটা সার্ভারে সেটা স্টোর হয়। তাহলে এই সার্ভারটা কোথায় থাকবে? না, সেটা হচ্ছে একটা সুপার কম্পিউটার। একটা সুপার কম্পিউটারে একটা, ধরুন বেলদা গ্রুপ সাপ্লাইয়ের 50,000 বিদ্যুৎ গ্রাহকের স্মার্ট মিটারের ডাটা ওই সুপার কম্পিউটারে স্টোর হবে। হলে সেই সুপার কম্পিউটার থেকেই সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাহায্যে সেই কনজিউমারের বিল হয়ে যাবে। সেই কনজিউমারের বিল তৈরি হয়ে যাবে, তার মোবাইলের সঙ্গে যে যোগ, সেই মোবাইলে বিলের অঙ্ক তারিখে দিতে হবে, সব চলে যাবে। তাহলে আর মিটার রিডিং এর কোনো দরকার নেই, মিটার রিডারের চাকরি দরকার নেই। ওখানে অফিসে বসে এতগুলো লোক বসে বসে ওই টাকা গুনছে, বিল করছে, এসব লোকের কোনো দরকার নেই। ওই অফিসে স্টেশন ম্যানেজারের কাছে নতুন বিদ্যুৎ কানেকশন নেওয়ার অ্যাপ্লিকেশন জমা দেবেন, ওই স্টেশন ম্যানেজারের কোনো দরকার নেই। স্টেশন ম্যানেজার বসে বসে আপনার রিপেয়ারিং এর জন্য ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, কি বিলটা খারাপ এসেছে, কিংবা লাইন গোলমাল, লোডশেডিং হয়ে গেছে, কি গাছ পড়ে তার কেটে গেছে, অর্থাৎ আপনাকে জানাতে হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে বা ফোন করে। স্টেশন ম্যানেজার এবার রিপেয়ারিং এর জন্য খবর দিচ্ছে, তারপরে কন্ট্রাক্টরের লোক যাচ্ছে, এর কোনো দরকার নেই। ওই যখনই কোথাও ডিসকানেকশন হয়ে যাবে, তখনই ডিসকানেকশনের ডাটা পৌঁছে যাবে ওই সুপার কম্পিউটারে, আর যে পরিচালনা করবে সুপার কম্পিউটার সে দেখতে পাবে, আর সঙ্গে সঙ্গে সে তার যে নিয়োজিত কন্ট্রাক্টর তাকে আবার ফোন করে বলে দেবে ওইখানে চলে যাও, ওইটা রিপেয়ার করে এসো। তাহলে আপনার কি দরকার? স্টেশন ম্যানেজারের চাকরির দরকার নেই। অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার যারা হুম্বিতুম্বি করছে, ওই মানে কি বলে, কি একটা নাম যেন তাদের বলে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের কোনো দরকার নেই, মিটার রিডারের দরকার নেই। ফলে অফিস বন্ধ,
সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিস প্রয়োজন নেই। একটা সুপার কম্পিউটারে একজন পরিচালক করে 50,000 মানুষের মিটার ঠিক করতে পারবেন। এইবার মজাটা হলো যে 50,000 বিদ্যুৎ গ্রাহকের একজন কোম্পানি, ধরুন গোয়েঙ্কা নিল, তাহলে গোয়েঙ্কা পরিচালনা করবে সুপার কম্পিউটার একজন লোককে দিয়ে। আমি যদি বলি যে না, আমি গোয়েঙ্কার বিদ্যুৎ নেব না, আমি টাটার নেব, তাহলে আমাকে টাটার কাছে অ্যাপ্লাই করতে হলো। তাহলে টাটা আমাকে কি করবে না, আমার যে মিটার, তার যে নাম্বার, তার যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমটা, যে ডাটাগুলো, সেটা টাটার ওই সুপার কম্পিউটারে চলে যাবে। তাহলে ছিল গোয়েঙ্কার, চলে যাবে টাটা। ধরুন 100 জন লোক, 50 জন বললো আমরা টাটা নেব, তাহলে 50 জনের ওই স্মার্ট মিটারের ডাটা, তাদের মিটার নাম্বার এবং তার যে মানে একটা সংকেত থাকবে, সেইটা চলে যাবে টাটার সুপার কম্পিউটার যে পরিচালনা করবে তার। তাহলে আপনি যদি একই সঙ্গে 4 তলা বিল্ডিং এ 4 জন কোম্পানি নেন, মিটারটা একই স্মার্ট মিটার থাকবে। এই মাসে আপনি টাটার হয়ে যেতে পারেন যেমন চান, ও মাসে আপনি বিড়লার মানে গোয়েঙ্কা নিতে পারেন, তারপরের মাসে টরেন্টন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ শুধুমাত্র তার কানেকশন, পোল, ট্রান্সফরমার সব একই থাকলো, মিটারটা স্মার্ট মিটার হলেই এটা সম্ভব, তা নাহলে সম্ভব না। তাহলে কি দূরভিসন্ধিমূলক পরিকল্পনা করে ওই মাননীয় প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে ঘোষণা করেছিলেন যে একটা এলাকায় মাল্টিপল বিদ্যুৎ বন্টন কোম্পানিকে ব্যবসা করতে দিলে প্রতিযোগিতায় দাম কমে যাবে, সেই ব্যবস্থা করা হবে। সেটা করা দিতে সম্ভব একমাত্র স্মার্ট প্রিপেড মিটার, তাছাড়া সম্ভব নয়। এবং সেটাই রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের মাধ্যমে সারা ভারতবর্ষ চালু করার জন্য কেন্দ্রীয় সরকার একটা রুল জারি করে দিল। এবার সেটাতে বলছে যে স্মার্ট মিটার সবাইকে নিতে হবে, সকলকে নিতে হবে। তাহলে স্মার্ট মিটার যদি সকলকে একবার বসিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে মাল্টিপল বিদ্যুৎ বন্টন কোম্পানিকে দিয়ে বিদ্যুৎ ব্যবসা মানে সরকারি বিদ্যুৎ ব্যবসাটা ভাগ করে বিক্রি করে দেওয়া সম্ভব হবে। স্মার্ট মিটার না বসালে এটা অসম্ভব, কিছুতেই সম্ভব হবে না। তাহলে এবার পশ্চিমবাংলার সরকার, এগুলো মানে শুনলে আপনাদের কেমন লাগবে দেখুন। ভারতবর্ষের সংবিধানে লেখা আছে রাজ্য এবং কেন্দ্র তাদের কনকারেন্ট সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিসিটি, মানে যৌথ বিষয়, কারো একচেটিয়া নয়। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ বিষয় হচ্ছে বিদ্যুৎ। তাহলে কেন্দ্রীয় সরকার যদি যাই বলুক, রাজ্য সরকার সেটাকে মানতেই হবে, এমন তো কোনো কথা নেই, যেহেতু যৌথ বিষয়, কারোর একচেটিয়া নয়। অথচ আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার এই স্মার্ট মিটার বসানোর জন্য, আপনারা আমাদের কাগজপত্রে পত্রিকায় দেখেছেন, তারা তড়িঘড়ি ওই নবান্নের 13 তলা বিল্ডিং এ তারা সঙ্গে সঙ্গে একটা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমরা স্মার্ট মিটার বসাবো, এবং প্রথম বসাবো সরকারি প্রতিষ্ঠানে, তারপরে ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ গ্রাহকদের, তারপরে কমার্শিয়াল, তারপরে ডোমেস্টিক, এইভাবে বসানো হবে। আমাদের পশ্চিম বাংলায় এই কথা জানার পর আমরা এলাকার পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় সেই 2022 সাল থেকে 23, 24, 25 সালের ধরুন আগস্ট মাসে রাজ্য বিধানসভায় পশ্চিমবাংলার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করলেন স্মার্ট মিটার বন্ধ। এর আগে পর্যন্ত অ্যাবেকা ছাড়া পশ্চিমবাংলার এত রাজনৈতিক দল রয়েছে, এত সংগঠন রয়েছে, এত সামাজিক সংগঠনের কোনো অভাব নেই, একটা সংগঠনকেও কিন্তু স্মার্ট মিটারের বিরুদ্ধে এই ভয়ঙ্কর দিকগুলো জনগণকে বোঝাতে আমরা কিন্তু দেখলাম না। আমরা 2022 সাল থেকে লাগাতার প্রতি বছর 3 বার 4 বার করে বিভিন্ন প্রোগ্রাম, হয় প্রচার, নাহলে ডেপুটেশন, না হলে সম্মেলন বা কনভেনশন,
হাজার হাজার লক্ষ লক্ষ প্রচার মাধ্যম মানে লিফলেট, হ্যান্ডবিল বিলি করা। আমরা 4টে বই তৈরি করেছি, 4বার বই তৈরি করেছি, কারণ স্মার্ট মিটার সম্পর্কে প্রথমেই আমরা সব বিষয়গুলো জানতে পারিনি। যখন যতটা জেনেছি তাকে ভিত্তি করেই বই বের করেছি। তারপরে আবার যখন আরেকটু ভয়ঙ্কর জানা গেল তখন আবার বই বের করা হলো। যখন জানা গেল স্মার্ট মিটারের মাধ্যমে টিওডি সিস্টেম করে দেওয়া যাবে, সকালে একরকম বিকালে একরকম, রাত্রিবেলায় দাম সবচেয়ে বেশি হবে, এইরকম জানা গেল, তখন আবার একটা বই বের করা হলো। যখন জানা গেল যে স্মার্ট মিটারের মধ্য দিয়ে ডাইনামিক প্রাইসিং সিস্টেম চালু করা যাবে, অর্থাৎ চাহিদা যখন যেমন বাড়বে তখন দাম তেমন বাড়িয়ে দেওয়া সম্ভব স্মার্ট মিটারের মাধ্যমে, এটা যখন জানা গেল, এটা তো ভয়ঙ্কর, এটা তো ভয়ঙ্কর। আপনি প্রিপেড স্মার্ট মিটার আগে টাকা দিয়ে দিয়েছেন, গড় টাকা মনে করেন ধরে নিন যে মাসে আমার 1000 টাকা বিল হয় গড়ে, কোনো মাসে 1012, কোনো মাসে 900 হয়, ধরলেন 1000 টাকা। আপনি ভাবলেন প্রিপেড স্মার্ট মিটার 1000 টাকা ভরে দিলেন, এবার 1000 টাকাটা কোম্পানির পকেটে চলে গেল, অ্যাডভান্স চলে গেল। সেই টাকা নিয়েই কোম্পানি বিদ্যুৎ কিনে আপনাকে বিদ্যুৎ বিক্রি করবে, এই ব্যবসা শুরু করবে। অর্থাৎ জনগণের টাকা নিয়েই একটা কোম্পানি ব্যবসা করবে। আবার সে কি ধারা প্রয়োগ করছে না, চাহিদা যখন বাড়বে দাম তখন বাড়বে। তো কখন চাহিদা বাড়বে কে বুঝবে? কোন গ্রাহক কি ব্যক্তিগতভাবে বুঝতে পারবেন যে এখন এই এলাকার বিদ্যুতের চাহিদা বেশি, এই সময় বিদ্যুতের চাহিদাটা খুব তুঙ্গে উঠে গেছে? কেউ বুঝতে পারবেন? কারণ সম্ভব বোঝা একমাত্র ধরতে পারবে ওই সুপার কম্পিউটার নিয়ে যে বসে আছে, সেখানে সব মিটারের ব্যবহার যা হচ্ছে সেটা রেকর্ড দেখতে পাচ্ছে সে চোখের সামনে, সেই বুঝতে পারবে চাহিদা কেমন বেড়ে যাচ্ছে। তাহলে চাহিদা ধরুন 10% বাড়লো, আপনি মনে মনে ভাবতে পারেন কেউ কেউ অনেকে সমর্থন করছেন, তো আমি তাদের জন্য বলছি, যে দলেরই হন আর যাই করুন, আমি একদম কাঠখুট্টার মতন বলছি, যে পার্টি করুন পয়সা আপনাকে দিতে হবে, কিন্তু কোনো পার্টির নেতারা দেবে না। তাহলে আপনি যদি না বুঝে, সাধারণ মানুষের মনে অত বুঝে আমার কি হবে, ভুক্তভোগী আপনাকেই হতে হবে। কিন্তু আমি এই জন্য কাঠখোট্টার মতন বলছি, একদম পরিষ্কার বলছি। ধরুন 10% না চাহিদা বাড়লো, কেউ মনে করতে পারেন হ্যাঁ 10% চাহিদা বাড়লে তো তখন বিদ্যুৎ অনেক কিনতে হবে, অনেক দিতে হবে, তো 10% দাম বাড়বে। আমি গোয়েঙ্কা, আমি ঠিক করলাম যে আমার পাশের টাটা ব্যবসা করছে, ওর বেশি লাভ হচ্ছে, মুনাফা হচ্ছে, তখন আমি তখন কি করব? 10% দাম বাড়লে 10%, চাহিদা বাড়লে 10% দাম বাড়িয়ে বসে থাকবো? আমি 10% চাহিদা বাড়লে 100% দাম বাড়াবো। আপনারা জেনে রাখুন, এই স্মার্ট প্রিপেড মিটারের ক্ষমতা হচ্ছে 1 থেকে 365 গুণ দাম বাড়ানো যায়। ভালো করে বুঝে রাখুন, যে বিদ্যুতের দাম গড়ে এখন 7 টাকা 12 পয়সা, দাম চাহিদা বাড়লে দাম বেড়ে যাওয়াটা 365 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া এই স্মার্ট মিটারের মাধ্যমে সম্ভব। এবার আপনারা বুঝে নিন, এই যে বিহারে মুজফ্ফরপুরে মানে বাড়িতে যাদের স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছিল, তারা মেয়েরা সব বাঁশ দিয়ে ভেঙে ভেঙে স্মার্ট মিটার গুলো রাস্তায় ফেলে দিল, বিদ্যুৎ অফিসের দরজা ভেঙে সব অফিসের মধ্যে চলে চলে ফেলছে, আন্দোলন করছে, বন্ধ করে দিল। আসামে আরম্ভ করলো, এমনি এমনি করলো, ভয়ঙ্কর। বলছে একজন চাষি, রাত্রিবেলায় দেখলাম 400 টাকা আমার ব্যালেন্স আছে, ঘুমানোর সময়, রাত্রিবেলায় লাইন নেই, সকালবেলায় মোবাইলে খুলে দেখছি -500 টাকা ব্যালেন্স, মানে যে 400 টাকা ছিল সেটাও খেয়ে নিয়েছে, আবার আরো 500 টাকা দিতে হবে, তখনও বিদ্যুৎ আসবে না, 501 টাকা দিলে তবে আসবে, অর্থাৎ 400 টাকা প্লাস খেয়ে নিয়েছে, তাহলে আপনাকে দিতে হবে 501 টাকা, তবে 1 টাকা বিদ্যুৎ আসবে। তাহলে কি অবস্থা কেন হলো? তার তো একা হয়নি, এলাকার সব মানুষের হয়েছিল। কি করে সম্ভব হলো? তাহলে একমাত্র তখনই সম্ভব যদি চাহিদা যেমন বাড়বে, দামটা কোম্পানির লাভের মুনাফার ইচ্ছার গুণ অনুপাতে বাড়বে, তাহলেই সম্ভব, তা না হলে এটা সম্ভব নয়।
তাহলে সেটা করা যায়, তার প্রমাণ তারা দিয়েছে। এবং এইটা না করতে পারলে এই বিদ্যুৎ বন্টন যে ব্যবসাদাররা এটা চাইছে, তাদের মুনাফার পাহাড় তৈরি করা কিছুতেই সম্ভব হবে না বিদ্যুৎকে এভাবে ব্যবহার না করলে। তাই স্মার্ট মিটার লাগানোর এত তোড়জোড়। আমরা অবাক হয়ে যখন পশ্চিমবাংলায় এটা সিদ্ধান্ত হয়, আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাসের কাছে নিজে আমরা ডেপুটেশন গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনারা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মানছেন, স্মার্ট মিটার লাগাবেন বলছেন, বলছে না তো আমরা সিদ্ধান্ত নিই। আমি বললাম সে কি কথা, আমার কাছে সেই রাজ্য সরকারের সিদ্ধান্তের কপি সিগনেচার করা, চিফ সেক্রেটারি, পাওয়ার সেক্রেটারি সব সই করা কপি আমার কাছে আছে, এখনো আমার মোবাইলে আছে। আমি সেটা বের করে দেখালাম, তখন তিনি বলছেন হ্যাঁ সিদ্ধান্ত হয়েছে, তবে আমরা এটা লাগু করছি না। ঠিক তার 6 মাস পরেই সরকারি দপ্তরে লাগাতে শুরু করলেন। আমরা এটা 23 সালে বলছি, 24 সালে গিয়ে আমরা যখন বললাম যে কি ব্যাপার আপনি লাগাতে শুরু করলেন, স্মার্ট মিটার বললেন লাগাবো না, তা লাগাচ্ছেন কেন? বলছেন না ডোমেস্টিকও তো লাগাবো না, ডোমেস্টিকও লাগাচ্ছি না। আর ঠিক 2024 সালে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পশ্চিমবাংলায় ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহকদের কোন এক গ্রুপ সাপ্লাই হয়তো 5টা লাগালো, একটা গ্রুপ সাপ্লাই 5টা গ্রামে হয়তো 5টা লাগালো, মানে এক জায়গায় নয়, এরকম ধুরন্ধর পদ্ধতিতে লাগালো যাতে সব মানুষ বিক্ষুব্ধ না হয়। কিন্তু কিছু কিছু মানুষ সবসময় আন্দোলন হলেও থাকে, তারা সরকারের সিদ্ধান্ত অন্ধের মতন মেনে চলে। কিছু কিছু মানুষ থাকে, সবসময় থাকে। স্বাধীনতা আন্দোলনেও যখন আমাদের দেশের ছাত্র যুবকরা প্রাণ দিয়েছে, সেই প্রাণ দেওয়াটাকে পুলিশ গিয়ে ধরেছে আমাদের দেশেরই রক্ত জলে মানুষ হওয়া পুলিশ, তারাই ধরিয়ে দিয়েছে। এ কথা আপনারা নিশ্চয়ই জানেন, এবং অনেক মানুষ সেই আন্দোলন সমর্থন করেনি, এটাও আপনারা জানেন। হ্যাঁ, তাহলে সব আন্দোলনে সবাই সমর্থন করবে, এটা না হতে পারে। এইরকম উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট, আপনার কল্যাণী, বর্ধমান জেলার আপনার কালনা, আপনার নদিয়া জেলার কল্যাণী, উত্তর 24 পরগনার নৈহাটি, ওটা এই সমস্ত এলাকার বিদ্যুৎ গ্রাহকরা মনে করলো ওই অ্যাবেকাইটা প্রচারের জন্য বলছে ও সবারই কিছু এত বিরাট বিষয় নয়, ও স্মার্ট মিটারটা একটা মিটার, আমাদের ডিজিটাল মিটারে মিটার রিডিং ওঠে, আমরা পয়সা দিই, তো মিটার একটা হবে, তাতে কি আসে যায়। লাগিয়ে নেওয়ার পরে 3 মাসের মধ্যেই দেখছে ভয়ঙ্কর ব্যাপার, এত অ্যাবেকা যা বলেছিল হাতে হাতে দেখছি ফল। তখন তারা রাস্তায় স্বতঃস্ফূর্ত ভাবে নেমে গিয়ে রাস্তা অবরোধ করছে, হ্যাঁ ভাঙচুর করছে, বিদ্যুৎ অফিসে ঘেরাও করছে স্বতঃস্ফূর্ত ভাবে, এবং আমাদের ফোন করে বলছে যে আপনারা আসুন, আমরা রাস্তায় নেমে গেছি। এমনকি সরকারি দলের বারাসতের পৌরসভার একজন কাউন্সিলর, তিনি এলাকার গ্রাহকদের নেতৃত্ব দিয়ে রাস্তা অবরোধ করেছিলেন, যার ছবি খবরের কাগজে বেরিয়েছে। ওই বসিরহাটের একটা পঞ্চায়েতের সদস্য সরকারি দলের পশ্চিমবাংলার, তিনি মিটার লাগাতে এসেছিল, তাদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের যিনি দায়িত্ব আছেন অ্যাবেকার বসিরহাটের, তাকে ফোন করে বলছেন দাদা আমি তো আপনাদের সমর্থন করি না, আমি সরকারি দল করি, কিন্তু আপনাদের এই কথাটা আমি শুনেছি, স্মার্ট মিটার লাগাতে দিন, তাড়িয়ে দিয়েছি। এমনি পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বলে দিলেন স্মার্ট মিটার বন্ধ অত সস্তা নয়, সামনের বছর নির্বাচন আছে, ফলে তার সামনে এটা তাকে করতে বাধ্য হতে হয়েছে। পশ্চিমবাংলার সর্বত্র নবদ্বীপ, শান্তিপুর, বর্ধমান শহরের সরকারি আবাসন মিটার লাগাতে গেছে, একমাত্র রিজিওনাল ম্যানেজার সেই সরকারি আবাসনে কাগজে বেরিয়েছে ছবি সব, রিজিওনাল ম্যানেজার তার কোয়ার্টার ছাড়া আর কাউকে লাগাতে পারে, কাউকে লাগাতে দেয়নি, সরকারি কর্মচারীরাই বের করে দিয়েছে, না মিটার লাগাতে দেব না। আমার কাছে একটা ভিডিও আছে, এখনো দেখতে পারেন, এই পশ্চিম মেদিনীপুরের একটা প্রাইমারি স্কুলে মিটার লাগাতে গেছিল, এলাকার গার্জেনরা, স্কুলের গার্জেন যারা, তারা সবাই সমবেত হয়ে
স্মার্ট মিটারকে খুলে আবার ফেরত পাঠাতে বাধ্য করেছে। আমার মোবাইলে আছে, দেখতে পাবেন। তাহলে এই যে ঘটনাগুলো এমনি তো ঘটছে না। ওই যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে রাস্তার মাঝখানে মিটারগুলো সব ভেঙে দিল, সেটা ওইভাবে আন্দোলন হটকারী রূপ নেওয়া ঠিক না, কিন্তু মানুষের সব জায়গায় তো আবেগা নেই যে আবেগা সঠিক পদ্ধতিতে আন্দোলনটা পরিচালনা করবে। সাধারণ মানুষ তাদের মধ্যে করেছেন, তাদের যেমন রূপাই করেছেন। যেমন তারা দার্জিলিং এর নকশালবাড়ি যে ব্লক খড়িবাড়ি, সেখানে এই স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি হয়েছে 34টা। আমরাই আবেদন করেছিলাম ছোট ছোট করে কমিটি করুন। স্মার্ট মিটার লাগাতে গেছিল, মেয়েরা দল বেঁধে ঝাঁটা নিয়ে বেরিয়েছে, একবারে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। আর ভয়ে পালিয়ে গেছে। স্টেশন ম্যানেজার হাত জোড় করে বলেছে, আমি আর আপনাদের ওইসব এলাকায় কোনোদিন যাব না। এমনি স্মার্ট মিটার বন্ধ হলো? এমনি নয়। আবার পশ্চিমবাংলায় এই স্মার্ট মিটার বন্ধর জয় ভারতবর্ষে কিভাবে প্রতিফলিত হলো দেখুন। যে আসামে প্রায় 60% স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে, সেই এলাকায় গ্রাহকদের প্রতিবাদের চাপে পড়ে ওখানে টাটা পাওয়ার বিদ্যুৎ বন্টন কোম্পানি, ওখানে টাটা পাওয়ার বিদ্যুৎ দেয়। টাটা পাওয়ারকে ঘোষণা করতে হলো যে যা লাগিয়েছি আর নতুন করে লাগাবো না। আন্দোলন সেখানে থামলো না। শেষ পর্যন্ত রাজ্যের বিধানসভায় ওই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আসামে, তিনি বিবৃতি দিয়ে ঘোষণা করলেন যে 2025 সালের 1 এপ্রিল থেকে বিদ্যুতের মাসুল 1 টাকা করে কমানো হলো। এমনি হয়ে গেল। উত্তরপ্রদেশে চলছে, উত্তরাখণ্ডে চলছে, উড়িষ্যায় কি ভয়ঙ্কর কেস। উড়িষ্যায় একজন মিটার রিডার, সে স্মার্ট মিটারের বলে ভয়ে সে এলাকার যিনি যে ওই মিটার রিডিং দেখতে এসেছিলেন, সেই বাড়ির একজন গ্রাহক হঠাৎ করে মিটারের প্রচুর বিল এসছে আতঙ্কে রেগে গিয়ে সে মিটার রিডারকে স্পট রান্না করার সবজি কাটার ছুরি দিয়ে মার্ডারি করে দিলেন। কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে, বিভিন্ন জেলায় ঘটছে, বিভিন্ন রাজ্যে ঘটছে। তাহলে আমরা যদি আমাদের এই সম্মেলন করছি, আপাতত স্মার্ট মিটার বন্ধ যেমন ঠিক আছে, আবার এ কথাও ঠিক, স্মার্ট মিটার বন্ধ থাকলে কেন্দ্রীয় সরকার যে নতুন করে বিদ্যুৎ বিল 2025 নিয়ে এসেছে, যার প্রথম কথাই হচ্ছে মাল্টিপল ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বিদ্যুতের বন্টনের ব্যবসা করতে দায়িত্ব দেওয়া হবে। তার জন্যই এই বিল, বিশেষ করে এই বিল যদি পাস হয়, তাহলে মাল্টিপল বিদ্যুৎ বন্টন কোম্পানি ব্যবসা করতে আসতে গেলে স্মার্ট মিটার সে বসাবে। যদি ঐক্যবদ্ধ দলবদ্ধ নির্বিশেষে গ্রাহকদের প্রতিরোধ এমন জায়গায় যায়, একটাকেও লাগাতে দেব না, তাহলে জয় হবে। একটাও লাগাতে দেব না। এই বেলদা শহরে একটা স্মার্ট মিটার লাগাতে দেব না। এই জিত করে যদি বাজার কমিটি, ছোট ছোট এলাকার কমিটি, স্টেশন বাজার কমিটি, এই বেলদা মোড়ের বাজার কমিটি, যেখানে যেখানে ছোট ছোট মানুষ আছে এলাকার, মানে একটা ওয়ার্ডের গ্রাহকদের কমিটি, এই করে যদি দলমত নির্বিশেষে আবেগার নেতৃত্বে এই কমিটি গড়ে ওঠে, তাছাড়া সম্ভব নয়। আমরা বলেছি যে হাজার হাজার ছোট ছোট প্রতিরোধ কমিটি গড়ে তুলুন এবং সকলকেই বছরে মাত্র 20 টাকা আবেগার সদস্য পদের চাঁদা। এত বিরাট একটা আন্দোলন, আপনারা ভাবতে পারেন কি পরিমাণ টাকা খরচ হয়, কি পরিমাণ টাকা খরচ হয়। এই টাকা তো আপনারাই তোলেন, ডোনেশন তুলে দেন। আমি হিসাব করে দেখছিলাম, প্রায় আমাদের তহবিলে যা জমা করে রেখেছিলাম ব্যাংকে, এই গত 4 বছরে 1 লাখ টাকার উপরে এক্সট্রা খরচ হয়ে গেছে। সেই টাকাটা আমরা কালেকশন করে তুলতে পারিনি, খরচ হয়ে গেছে। পোস্টার হ্যান্ডবিল ছাপিয়ে প্রচার করতেই খরচ হয়ে গেছে। আমরা সেজন্য বলেছি আগামী 2026 সালের মার্চের মধ্যে
2 লক্ষ মেম্বার করতে হবে। এই পশ্চিম মেদিনীপুর দক্ষিণ জেলাকে অন্তত 20,000 মেম্বার করতে হবে। 20,000 মেম্বার করতে হবে। আপনারা যারা এসছেন দায়িত্ব নিয়ে যাবেন এখান থেকে, যে প্রত্যেকে আমরা অন্তত 1 মাসে 100 করে মেম্বার করে দেবো। 20 টাকা করে মেম্বারশিপ। এই বাজারে যদি কালকের থেকে চলে যান, বাজারে দোকানদার প্রত্যেককে বলেন দাদা 20 টাকা দিন, এলাকার সদস্য হন, আমার মনে হয় না কেউ আপনাকে ফিরিয়ে দেবে। এটা করা সম্ভব, করাতেও সম্ভব, এবং এটা করতে হবে। করার পরে ছোট ছোট কমিটি করতে হবে, তবে আন্দোলনটা মজবুত হবে, তবে আন্দোলনের ভয়ে ওরা পিছপা হবে, সরকার মাথা নিচু করবে, তা না হলে সম্ভব নয়। এই যে মিনিমাম চার্জ, ফিক্স চার্জ, আর কিছু বলছেন? কেউ কিছু বলছেন? মিনিমাম চার্জ, ফিক্স চার্জ বাড়ানোর প্রয়োজন কি ছিল বলুন? এই বিদ্যুৎ বিল 2025 যেটা আনছে তাকে বলছে সকলের দাম সমান করে দেওয়া হবে, পারস্পরিক ভর্তুকি তুলে দেওয়া হবে, মানে ক্রস সাবসিডি তুলে দেওয়া হবে, দিয়ে সবারই দাম সমান করে দেওয়া হবে। আমরা একটা ফোল্ডার বের করব, ফোল্ডার এই আন্দোলনকে সামনে রেখে। সেই ফোল্ডারে আমাদের 1992 সাল থেকে আজ পর্যন্ত কি কি আন্দোলনের জয় হয়েছে, যার ফল ভোগ সারা পশ্চিমবাংলার বিদ্যুৎ গ্রাহকরা তার উপকৃত হয়েছেন, তার একটা লিস্ট আমরা বের করার চেষ্টা করছি। দেখবেন এই সকলের বিদ্যুতের দাম সমান করে দেওয়ার বিধানসভায় বিল পাস করে 2001 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পশ্চিমবাংলায় এবেকা লক্ষ লক্ষ স্বাক্ষর নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম যে এই বিল স্বাক্ষর করবেন না মাননীয় রাষ্ট্রপতি, তাহলে গরিব মানুষ, সাধারণ মানুষ যারা তখন ছিল 4 টাকা দাম, 3.5 টাকা 4 টাকা বিদ্যুৎ, এই 4 টাকা দামের বিদ্যুৎটা হয়ে যাবে 10 টাকা। আর ইন্ডাস্ট্রিয়াল হাউস যারা মনোপলি হাউস, একচেটিয়া, পুঁজিপতি, শিল্পপতি, তাদের বিদ্যুতের দাম 18 টাকার থেকে কমে 10 টাকা হয়ে যাবে। তা সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। মাননীয় রাষ্ট্রপতি আপনি স্বাক্ষর করবেন না। এই আবেকার উদ্যোগে সেই লক্ষ লক্ষ স্বাক্ষর সংগ্রহ পাঠানোর ফলে মাননীয় রাষ্ট্রপতি সেটাকে সই না করে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সেই সকলের দাম সমান করার সিদ্ধান্ত আজকে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বিল 2025-এর মধ্যে নিয়ে এসে বলছে ক্রস সাবসিডি তুলে দিয়ে সকলের দাম সমান করে দেবে। কি ভয়ঙ্কর বিল এসেছে বলুন, বলুন কি ভয়ঙ্কর বিল। এই বিল যদি সত্যি পাস হয়, আমাদের কেউ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। ফ্যান চলবে, থাকবে, লাইটের বাল্ব ঝুলবে, ব্যবহার করতে গেলে হাত কাঁপবে। বাড়িতে প্রতিদিনের সুগারের ওষুধ কিনতে হবে, সেইটা কিনবেন না বিদ্যুতের সুইচটা অন করবেন, এইটা ভাবতে হবে। এমন ভয়ঙ্কর দিন আসার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার তার বিদ্যুৎ বিল 2025-এ আনছে। এর প্রতিবাদ করতে হবে না? এর বিরোধিতা করতে হবে না? এটা যদি আটকানো না যায়, যেমন করে 2022-কে আটকানো গেছে, ফেরত পাঠানো গেছে, বাতিল করতে বাধ্য করানো গেছে, তেমন করে আবার বিদ্যুৎ বিল 2025-এর বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা দেখছেন পশ্চিমবাংলায়, আমি বলছি এখন ফিক্স চার্জ বাড়িয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল বলুন? ফিক্স চার্জ দ্বিগুণ করে দিল, মিনিমাম চার্জ 3 গুণ করে দিল, কি প্রয়োজন ছিল? রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লোকসানে চলছে। যদি লোকসানে চলে, আজ থেকে 4-5 বছর, 2016 সাল থেকে বিদ্যুৎ দাম একই আছে। 16 সালে এই বিদ্যুৎ বন্টন কোম্পানির গ্রুপ সাপ্লাই অফিসের ঘরটা কেমন ছিল, আজকে কেমন? 2016-17 সালে ডিভিশনাল ম্যানেজারের অফিস ঘরটা কোথায় ছিল, আজকে সেই ডিভিশনাল ম্যানেজার জেডএম অফিসার তার বিল্ডিংটা কেমন হয়েছে? যদি লোকসানে চলে, তাহলে এখন 5 স্টার হোটেলের মতন ঘর, এয়ার কন্ডিশন ঘর, সাধারণ একটা গ্রামের যদি মানুষ যায় জুতো পরে ঢুকতে ভয় পাবে। আপনি বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন, যে কিনা সবচেয়ে মাথায় বসে আছে, সেই বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের অফিস ছিল
কলকাতার ওই বিধাননগর কর্পোরেশনের দুটো একটা ফ্লোরের দুটো তিনটে ঘর নিয়ে ভাড়ায় চলছিল, 2016-17 সালের কথা বলছি। সেই বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের অফিস হয়েছে ওই নিউ টাউনে, যেটা কিনা টোটাল বিল্ডিংটাই হচ্ছে এয়ার কন্ডিশন। আপনি ঘরে ঢুকতে যাবেন, অফিসের গেটটা আপনাকে খুলতে হবে না, আপনি গেটের সামনে দাঁড়াবেন, দরজা খুলে যাবে, খুললেই সিকিউরিটি আপনার ছবি তুলবে, আপনার কার্ড দেখবে, কেন এসেছেন লিখতে হবে, সই করবেন, তবে ঢুকতে পারবেন। আর সব টোটাল বিল্ডিংটা হচ্ছে এয়ার কন্ডিশন। এমন 50-60টা ঘর, এরকম বড় বড় যে ঘরে আপনারা সম্মেলন করছেন, এরকম ঘর ফাঁকা, চেয়ার টেবিল গুলো এয়ার কন্ডিশন ভোগ করছে। অত তো কাজের লোক নেই, কাজও নেই। কিসের কাজ এত কাজ? যেটা 2-3টে ঘর নিয়ে ওই পৌরসভার ঘর নিয়ে চলছিল বিধাননগর, সেটা একটা বিরাট বিল্ডিং ভাড়া নিয়ে করার লোকসানে চলছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আমি আবেদন করেছিলাম, যত টাকা লোকসান হচ্ছে ক্যাগকে দিয়ে অডিট করে আমাদের বলুন। ক্যাগ যে কিনা সরকারি বিদ্যুৎ সরকারি দপ্তরের তদন্ত করতে পারে, তো তারকে দিয়ে রিপোর্টটা আমাদের দিন। যদি 100 টাকাও আপনার লস, 1000 টাকাও লস বিদ্যুৎ বন্টন কোম্পানির হয়ে থাকে, আমি অ্যাবেকার জেনারেল সেক্রেটারি দায়িত্ব নিয়ে বলছি, আমরা চাঁদা তুলে সরকারি বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করব। করুন। আমরা বলেছিলাম 2022 সালে, 23, 24, 25 এখনো ক্যাগকে দিয়ে রিপোর্ট নেওয়া হয়নি। শুধু তা নয়, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন কি ভয়ঙ্কর দেখুন। আপনার বিদ্যুতের দাম ঠিক করার জন্য বিদ্যুৎ বন্টন কোম্পানি বলুন, কলকাতার গোয়েঙ্কা সিএসসি বলুন, তারা যত দাবি করে যে আমার এই খরচ হয়েছে, এই টাকাটা তুলতে হবে, আমাকে বিদ্যুতের দাম বাড়িয়ে হোক, যা করে হোক, টাকাটা তোলার ব্যবস্থা করে দাও। তাহলে এই যে তুলতে হবে, তার জন্য তো তাদের একটা নির্দিষ্ট অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট পেশ করতে হয়। তো অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্টে তো অডিট রিপোর্ট পেশ করতে হয়, কি খাতে কত খরচ করেছো বা খরচ হতে পারে, সেটা দেখাতে বলে অ্যানুয়াল আপনার হচ্ছে রেভিনিউ রিকোয়ারমেন্ট, ARR। ওই ARR এর ভিত্তিতেই দাম ঠিক হয়। তবে কোন বছরে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট পেশ করছে না, অথচ অ্যানুয়াল রেভিনিউ রিকোয়ারমেন্ট পেশ করছে। আর ওই অ্যানুয়াল রেভিনিউ রিকোয়ারমেন্টের ভিত্তিতে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন বিদ্যুতের দাম ঠিক করে দিচ্ছে। যেহেতু বিদ্যুতের মাসুলটা বাড়াতে পারছে না, তারপরে ঘুর পথে ওদেরকে দামটা বাড়ানোর জন্য ফিক্সড চার্জ বাড়াও, মিনিমাম চার্জ বাড়াও, আরো কিছু বাড়িয়ে দাও। কলকাতায় FPPAS বলে একটা চার্জ দিচ্ছে, প্রতি মাসে টোটাল বিলের উপরে 7%, 7.5%, কোনো মানেই হয়। টোটাল টাকাটা দিয়ে দাও। কি চলছে অরাজক। এখানে বলছিলেন না যে বিদ্যুৎ রক্ষা করতে গেলে দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, বিদ্যুৎ কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। যতদিন চলেছেন স্বাধীনতার পর 1948 সালের আইনে কি বলেছে? বিদ্যুৎ হচ্ছে একটা পরিষেবা, উৎপাদন এবং বন্টনে যা কিছু ব্যয় হবে তার সঙ্গে মাত্র 3% মার্জিন রেখে সিদ্ধান্ত একদম বিদ্যুৎ আইনেই লেখা আছে 1948 সালে। আর সেটা হয়ে গেল পণ্য, এখন হয়ে গেল সর্বোচ্চ মুনাফা লোটার মাধ্যম বিদ্যুৎ। কোথায় যাবেন? কেন বলবো? একটু বিচার করে দেখতে হবে কেন। এই যে একচেটিয়া শিল্পপতি পুঁজিপতিরা যারা ভারতবর্ষের স্বাধীনতা পর বড় বড় কারখানা, মানে বিদ্যুতের কারখানা, বড় বড় বিদ্যুতের টাওয়ার নিয়ে পরিবহন, 1 পয়সা দেয়নি। ওই টাটা বিড়লা এসব বড় বড় একচেটিয়া শিল্পপতি ছিল স্বাধীনতার পর, 1 নয়া দেয়নি তারা। কেন্দ্রীয় সরকারের তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। উনি আবেদন করেছিলেন যে যারা শিল্পপতি গোষ্ঠী আছো তারা কিছু টাকা দাও, যাতে বড় বড় কলকারখানা মানে বিদ্যুতের উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে পারি।
এক টাকা কেউ দেয়নি। কেন দেয়নি? না, একসঙ্গে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু টাকাটা রিটার্ন আসতে অনেক সময় লাগবে। কারখানা হবে, কয়লা আসবে, বিদ্যুৎ তৈরি হবে, বড় বড় টাওয়ার, তারপরে বিদ্যুৎ পরিবহন হবে, তারপরে ট্রান্সফরমার বসবে, তারপরে 10-15 বছরের, 20 বছর 30 বছরের পরিকল্পনা। অত সহজে বসে থাকা যাবে না, এক পয়সা দেয়নি। আজকে সরকারি ট্যাক্সের টাকা, জনগণের পকেট কাটা টাকায় সারা ভারতবর্ষে সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে, বিদ্যুৎ বন্টনের ব্যবস্থা হয়েছে, সমস্তটা জনগণের ট্যাক্সের টাকায়। আর 2003 বিদ্যুৎ আইনের পরে বিদ্যুৎ উৎপাদনকে বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে। তার ফলে এখন টোটাল ভারতবর্ষে যা বিদ্যুৎ উৎপাদন হয় তার 55%, 55% বিদ্যুৎ উৎপাদন করছে প্রাইভেট পাওয়ার প্রডিউসার, পিপিপি। তারা কারা? টাটা, গোয়েঙ্কা, আদানি, আম্বানি, টরেন্টো, এসার, জিন্দাল, এরা উৎপাদন করছে। সোলার পাওয়ার একচেটিয়া উৎপাদন করছে আদানি পাওয়ার, টাটা পাওয়ার একচেটিয়া উৎপাদন করছে। সোলার পাওয়ার উৎপাদন করতে স্টোর যদি না করি, উৎপাদন করে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট হয়, 25 পয়সা 35 পয়সা দাম। আমাদের নিতে হচ্ছে কত? কেন্দ্রীয় সরকারের হুইপ জারি করেছে 8%, 6% নিতেই হবে। ওরা বিক্রি করছে কত টাকায় জানেন? 17 টাকা পার ইউনিট। এই সোলার পাওয়ার অপ্রচলিত শক্তি, কি অবস্থার মধ্যে আমরা আছি। এরা যদি ডিস্ট্রিবিউশনটা সবটা করায়ত্ত করে, আপনার বাড়ির ছাদে বলছে রুফটপ পাওয়ার জেনারেশন, রুফটপ মানে আপনার বাড়ির মাথাটা, একজন এসে বলবে কন্ট্রাক্টর, তোমার বাড়ির মাথাটাই আমি সোলার পাওয়ার তৈরি করব, তোমার যা নেবার নেও, তুমি যতটুকু বিদ্যুৎ দেবে সেটা বিনা পয়সায় তোমাকে দিয়ে দেবো, কিন্তু বাড়তি বিদ্যুৎটা আমাকে দিতে হবে। আমি সেটা বিক্রি করবো। মাথায় হাত বুলিয়ে আপনার মাথার ছাদটা নিয়ে নিল, নেওয়ার পরে আপনার তো খুব মজা লাগবে প্রথম প্রথম, খুব ভালো, ছাদটা তো কোনো কাজেই লাগে না ভাই, সেখানে একটু কি বলে ফটো সেল বসিয়ে সোলার প্ল্যান্ট করে দাও, কি অসুবিধা, আমি তো বিনা পয়সায় বিদ্যুৎ পাবো। একদিনও ভাবলো না, মাথাটা বিক্রি হয়ে গেল। ওই মাথাটাই বসে এবার তাই কত বিদ্যুৎ তৈরি করছে এবং সেটা চলে যাচ্ছে ন্যাশনাল গ্রিডে 17 টাকায় বিক্রি করছে। ভাবতে পারেন? সেটার জন্য আবার গভর্নমেন্ট বলছে যে এই রুফটপ সোলার পাওয়ার যদি আপনি নেন, আপনাকে 30% রিবেট দেবে। আপনি যদি সরকারি ব্যবস্থায় নেন, পশ্চিমবাংলা সরকারও বলছে এবং কেন্দ্রীয় সরকারও বলছে, অলরেডি বলে দিয়েছে যে আপনারা যদি কেউ নিতে চান, আমরা তার একটা বিশাল অঙ্কের আসেন তো বিশাল একটা টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। শর্ত কি না, যা উৎপাদন হবে সবটাই ন্যাশনাল গ্রিডে বিক্রি করে দিতে হবে ন্যাশনাল গ্রিডের দামে। ন্যাশনাল গ্রিডের গড় দাম কত? 3 টাকা 34 পয়সা। ন্যাশনাল গ্রিডের গড় দাম 3 টাকা 34 পয়সা। তাহলে আপনি মাথার উপরে সোলার পাওয়ার তৈরি করলেন খুব মহানন্দে, ন্যাশনাল গ্রিডকে বিক্রি করে দিলেন 3 টাকা 34 পয়সায়। তারপরে বলছে সেই বিদ্যুৎটাই আপনি ব্যবহার করবেন, কিন্তু ব্যবহার করবেন যেটা, সেটা দাম দিতে হবে বন্টন কোম্পানির দামে। মানে কত? 7 টাকা 12 পয়সা। তাহলে আপনার মাথাটাই আপনি তৈরি করলেন, সোলার পাওয়ার তৈরি করে আপনার নিজের পয়সা, যদি করেন নিজের পয়সা, সেখানে সরকার ভর্তুকি দেবে। 1.5 লক্ষ টাকা খরচ হলে হয়তো 60,000 টাকা ভর্তুকি দেবে, বুঝতে পারছেন? 50%, 60% ভর্তুকি দেবে, দিয়ে আপনাকে প্রলোভন করলো। আপনি ভাবলেন খুবই ভালো, আমার বাড়ি তৈরি হবে, আমি তো কিছুটা সাশ্রয় হলাম। 3 টাকা 34 পয়সায় বিক্রি করে দিলেন 100 ইউনিট, আর আপনি ব্যবহার করলেন 50 ইউনিট। তাহলে 50 ইউনিটের পয়সাটা তো 3 টাকা 34 পয়সায় হয়ে পেলেন। আর এই বাকি 50 ইউনিট তো আপনাকে কিনতে হলো বাবু 7 টাকা 12 পয়সা ইউনিটে। কেমন হলো? কেমন হলো? কেউ কেউ বলে আরে মাসে তো 100-200 টাকা সেভ হচ্ছে, কি হলো, মাথাটা বিক্রি করে কি লাভ হলো? এই প্রলোভন কেন্দ্রীয় সরকার অলরেডি বলেছে, অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে। রাজ্য সরকার অলরেডি আইন করে বিধানসভায় বলে দিয়েছে, যদি কেউ নিতে চাও
তাহলে এটা বেআইনি ভাবে লুকিয়ে চুরি যদি আপনি করেন করুন, এখন কড়াকড়ি করছে না। আমি বলি কি শুনুন, যতক্ষণ সরকার কড়াকড়ি করছে না, নিজেরা প্রলোভিত হয়ে সরকারি অনুদান না নিয়ে নিজেরাই সোলার পাওয়ার বসিয়ে নিন। যখন ধরবে তখন দেখা যাবে। বসিয়ে নিন, কি হবে? একটা বাড়িতে ধরুন তার টোটাল লোড যদি 1 কিলোওয়াট হয়, আপনি 1 কিলোওয়াটের সোলার পাওয়ার তৈরি করতে কত খরচ হবে? 1,25,000 থেকে 1.5 লাখ খরচ হবে। আপনার 10 বছর নিশ্চিন্ত 10 বছর আপনার ওই লোডে প্রতি মাসের বিদ্যুৎ খরচ যোগ করুন, আপনার 2 বছরই শোধ হয়ে যাবে। বাকিটা আপনি বিনা পয়সা ব্যবহার করবেন, বুঝতে পারলেন? কিন্তু সরকারি অনুদান নিয়ে সরকারি চুক্তিতে স্বাক্ষর করে যদি করেন, তাহলে কিন্তু ওই হবে। এইটা কিন্তু আপনাকে মানতে হবে। তো এই সোলার পাওয়ার একচেটিয়া রাজস্থানে তৈরি করার জন্য টোটাল পুনে শহরটা কত বড়? যারা গেছেন জানেন পুনে শহর কত বর্গ কিলোমিটার? 4খানা পুনে শহরের সমান জমি গোয়েঙ্কাকে দিয়েছে বছরে 1 টাকার বিনিময়ে। শুনতে ভালো লাগছে? আপনার মনে হচ্ছে আমাকে যদি দেয় আমি একটু ব্যবসা করি, যান লাইন দিন। আদানি সাহেবকে কেন্দ্রীয় সরকার দিয়েছে পুনে শহরের 4 গুণ এলাকার একটা জমি সোলার পাওয়ার করে ব্যবসা করবে। ওখানে কিন্তু অল্প অল্প নয়, 40 মেগাওয়াট, 40,000 মেগাওয়াট। কাগজপত্র সব আছে, আমাদের মোবাইলেও আছে। কি ভয়ঙ্কর অবস্থায় যাচ্ছে ভূপ্রচুর। একচেটিয়া বিদ্যুৎ উৎপাদন থেকে এবার একচেটিয়া বন্টন আমাকে দিয়ে দাও, লোভে এবার লক্ষ লক্ষ করছে। বন্টন ব্যবস্থাটা না দিলে কেন চাইছে সেটা আমি ব্যাখ্যা করতে গিয়ে এই কথায় আসলাম এই জন্য, নাহলে বুঝবেন না। এবার আমি দুটো কথাই বলবো, কেন তাদের এত লোভ, কেন টাটা, গোয়েঙ্কা, আদানি, আম্বানির এত লোভ, কি কারণে? না, তাদের যে শিল্পপতি অর্থাৎ বৃহৎ কলকারখানার মালিক, ভোগ্যপণ্য উৎপাদন করে যারা, সেই ভোগ্যপণ্য উৎপাদন করে বাজারে আর বিক্রি হচ্ছে না। বাজার মন্দা, তারা প্রতিদিন বলছে। ভোগ্যপণ্য কেনবার ক্ষমতা ভারতবর্ষের সাধারণ মানুষের নাই। পৃথিবীর মধ্যে চীনের পরে সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারত। সেই ভারতে ভোগ্যপণ্য ব্যবসা করবার, একচেটিয়া শিল্পপতিদের উৎপাদন করবার উপায় নাই। টাকাগুলো কোথায় যাবে? লক্ষ লক্ষ কোটি টাকা কি হবে? টাকা কি বসে থাকবে? নিয়োগ হতে চায় কোথাও না কোথাও। তারা বলছে আর নয়, অনেক সুযোগ দিয়েছি, ওই শিক্ষা, ওই স্বাস্থ্য, ওই পানীয় জল, এই বিদ্যুৎ, সরকারি ব্যবস্থায় হাসপাতালে বিনা পয়সায় স্বাস্থ্য, সরকারি শিক্ষায় বিনা পয়সায় শিক্ষা, পানীয় জল বিনা পয়সায়, অনেক হয়েছে। আর নয়, এবার আমরা এগুলোকে ব্যবসা করব, আমাদের হাতে ছেড়ে দাও। কারণ কাপড় তৈরির কল বন্ধ, টিভি তৈরির কারখানা বন্ধ, সাইকেল মোটর সাইকেল বিক্রি বেশি হয় না, গাড়ি কত বিক্রি হবে? মানুষের দৈনন্দিন উপভোগের জিনিস কতটুকু মানুষ কিনছে না, বলে সেই কারখানায় আর দরকার নেই। আমার টাকা বিনিয়োগের জায়গা দাও, যেখানে আমরা লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে মুনাফা তুলতে পারি। রাস্তা বাকি সরকারের হাতে কোনটা? শিক্ষা, বাকি স্বাস্থ্য আর বিদ্যুৎ। পানীয় জল অলরেডি চলে গেছে, এটা পানীয় জল বোতলে চলে এসেছে। আগে কোনোদিন আমরা ভাবতাম না। আমার গ্রামে বাড়ি, সেই গ্রাম থেকে বাবার হাত ধরে 8-10 বছর বয়সে কলকাতায় নিয়ে গেছে যখন কোথাও বেড়াতে বা কিছুতে, রাস্তায় ঠেলা গাড়িতে জল বিক্রি হচ্ছে বোতলে, মানে গ্লাসে। আমি তো অবাক হয়ে বাবাকে বলেছি যে খাওয়ার জল বিক্রি হচ্ছে, খাওয়ার জল আবার বিক্রি করা যায়? তখন আমি বাবাকে জিজ্ঞাসা করেছি, বলছেন না, এটা লেবু দিয়ে তারপরে আর কিছু দিয়ে শরবতের মতন বিক্রি হচ্ছে, খাওয়ার জল নয়। আর এখন বোতলে খাওয়ার জল ছাড়া হবে না। যাবেন কোথায়?
স্বাস্থ্য যার টাকা তার, শিক্ষা যার টাকা তার, বিদ্যুৎকেও যার টাকা তার। সেই অবস্থায় নিয়ে আসতে গেলে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সরকারের হাত থেকে কেড়ে নিয়ে টাটা, বিল, গোয়েঙ্কা, আদানি, আম্বানি এদেরকে হাতে দিতে হবে। এই প্রয়োজন থেকেই হচ্ছে বিদ্যুৎ সংশোধনী বিল 2025, স্মার্ট মিটার, সমস্তটা একটা সুতোই দিয়ে বাঁধা, বিচ্ছিন্ন ঘটনা নয়। তাই সামগ্রিক এই আক্রমণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহক, শুধু ডোমেস্টিক নয়, ডোমেস্টিক, কমার্শিয়াল, ক্ষুদ্র শিল্প, কৃষি, সকলে। তাই আমি আবেদন করব, ব্যবসাদার, ছোট ছোট ব্যবসাদার, ছোট ছোট যারা এখানে ছোট ছোট কলকারখানা করেন, ক্ষুদ্র শিল্প করেন, যারা দোকান করেন, যারা কৃষি উৎপাদনে আছেন, যারা এলাকার মানুষ, সাধারণ নাগরিক, আসুন আমরা দলমত নির্বিশেষে একত্রিতভাবে, এই সংগঠনটা এলাকা সকলকে নিয়ে চলার জন্যই হয়েছে। আমরা এখানে সকলকে নিয়ে চলি। এখানে কোনো দলের পতাকা নেই, এখানে কোনো দলের স্লোগান নেই। এখানে সকলে আমরা বিদ্যুৎ গ্রাহক। কারণ বিদ্যুৎ গ্রাহক হিসেবে আমার বিলের পয়সাটা আমি যে পার্টি করি, আমার পার্টির নেতারা দেবে না, আমাকেই দিতে হবে। তাই আসুন আমরা একত্রিত হই, এই সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধে একটা যুদ্ধ আমরা করি, লড়ে একে প্রতিরোধ করি, এই শপথ নিয়ে আমি আবেদন করব। আপনাকে সবাই রাজি আছেন এই শপথ নিতে? সবাই হাত তুলে বলুন, সবাই রাজি আছেন? আমি খুব খুশি হলাম, সকলে সমর্থন করছেন, সবাই করবেন এই কাজটা, মেম্বার করবেন এবং কমিটি গড়ে তুলবেন। এই আহ্বান রেখেই সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। সবাই বসবেন একটু, 5 মিনিট লাগবে। জেলা কমিটিতে হবে 5 মিনিট। আরেকটু আপনারা সাহায্য করুন, আমাদের কমিটি গঠনের প্রক্রিয়া বাকি রয়েছে। বন্ধ কিরকম করে আমি জানি। আমরা আজকের এই 19তম জেলা সম্মেলনের প্রতিনিধিদের কাছে আবেদন, আপনারা বসুন। আমরা এরকম একটি সম্মেলন থেকে আমাদের প্রিয় রাজ্য সম্পাদক যে আহ্বান, যে প্রত্যাশা আমাদের কাছে রেখেছেন, সেই প্রত্যাশাকে পূরণ করার শপথ নিতে এবং আগামী দিনে গ্রাহক আন্দোলনকে তীব্রতর করার লক্ষ্যে আমরা একটি শক্তিশালী কমিটি এখানে ঘোষণা করছি, প্রস্তাব আকারে রাখছি আপনাদের বিবেচনার জন্য। সভাপতির অনুমতিক্রমে উপদেষ্টা মন্ডলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন শিক্ষক, সামাজিক আন্দোলনের অগ্রগণ্য যোদ্ধা, বয়সের ভাগকে উপেক্ষা করে এই পাশেই একটা শিক্ষা আন্দোলন সংক্রান্ত আলোচনা থেকে গ্রাহক আন্দোলনে উপস্থিত হয়েছেন। আমরা তার বয়সকে উপেক্ষা করে সর্বশ্রী তপনেশ দে এই কমিটির উপদেষ্টা হিসেবে আমরা তাকে পেতে চাইছি। স্যারকে বরণ করে দিচ্ছে আমাদের বিদ্যাভূষণ দে, আমাদের গ্রাহক আন্দোলনের নেতৃত্ব। এই কমিটির উপদেষ্টা হিসেবে আমরা আমাদের মধ্যে এতক্ষণ উপস্থিত আছেন সুধাংশু বাবু, প্রাক্তন শিক্ষক সুধাংশু সাহু। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ জানা মহাশয়। স্যার মঞ্চে উঠতে চাননি, সামনেই বসে আছেন, দীর্ঘক্ষণ প্রথম থেকেই আছেন স্যার। আমরাও স্যারকে আমাদের এই কমিটির উপদেষ্টা হিসেবেই পেতে চাইছি। এছাড়াও উপদেষ্টা হিসেবে ডাক্তার অংশুমান মিশ্র, শ্রী দীপঙ্কর তেওয়ারি, বিশিষ্ট প্রধান শিক্ষক শচীন দাসপুরের। স্যার আজকে থাকতে পারেননি,
কিন্তু এই স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিজের স্কুলে প্রয়োগ করেছেন। এখানে একটু না বললেই নয়, প্রায় 5 বার ধরে শচীনদা স্কুলে বিদ্যুৎ দপ্তর গিয়েছিল, স্মার্ট মিটার বসাতে হবে চাপ দিয়েছিল, স্যার বারবার রিভিউজ করেছেন, শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তর থেকে ফোন করেছে। তখন দীপঙ্কর বাবু বলেছেন যে আপনারা আগে মিটিং দিন এবং আপনারা কমেন্ট করুন, এই টাকা আমি পে করবো না, আপনারা জোর করে বসাবেন, আপনারা এই টাকা ব্যবহার করবেন এবং শিক্ষা দপ্তর এবং আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে এই নোটিশ আমাকে দেওয়া হোক এবং আমিও তার প্রত্যুত্তরে আমার না পারা, কারণ এটা ডাকাতির যন্ত্র, লুটের যন্ত্র, আমি ছাত্রদের পকেট কেটে আপনাদের কোম্পানি এবং আম্বানি আদানিদের পকেট ভরানোর এই কর হিসেবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে আমি দেব না। তারপরে বিদ্যুৎ দপ্তর আসছে এবং হয়নি, এটা ইতিহাস। আজকে তিনি মেদিনীপুরের শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হঠাৎ পড়ে যাওয়ায় তিনি গেছেন, তিনি স্বাক্ষর দিয়েছিলেন এবং এই আন্দোলনকে তিনি সর্বাত্মকরণে সমর্থন করবার কথা জানিয়েছেন। আমি বহু মানুষজন আছেন, ঘটনা হিসেবে এটা উল্লেখ করলাম। আমরা আমাদের মধ্যে এই উপদেষ্টা মন্ডলীতে শিক্ষক মশাই এখানে বলেছেন, প্রাক্তন শিক্ষক প্রদীপ দাস, প্রাক্তন শিক্ষক টিচার ইনচার্জ গঙ্গাধর একাডেমি শ্রী অলোক রঞ্জন ভট্টাচার্য, প্রধান শিক্ষক সম্মানীয় প্রদীপ কুমার মাঝি, প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী বিশ্বজিৎ পয়রা, পাহাড়ি, প্রধান শিক্ষক মোহনপুর হাই স্কুলের সম্মানীয় শ্রী অশোক কুমার জানা এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা ব্যাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বক্তব্য রেখেছেন। আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিও পাশে থাকবার অঙ্গীকার করেছেন, তাকেও আমরা আমাদের এই কমিটির উপদেষ্টা হিসেবে পেয়েছি শ্রী জ্ঞানেন্দ্রনাথ পাত্র। আমরা এই বেলদার মুখে যে একটা খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, বহু দাবি আদায় করতে পেরেছেন, আজকে তারা আত্মীয় হঠাৎ বিয়োগান্তর ঘটনা ঘটায় তিনি আজকে থাকতে পারেননি। তিনি এই আন্দোলনে অত্যন্ত উৎসাহ দেন এবং সামনের সারিতে থাকেন। আপনারা সকলেই জানেন সেই কমিটিকে বেলদার এরিয়া প্রিয় নাগরিক কল্যাণ সমিতি, তার যোগ্য নেতৃত্ব বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রামলাল রাঠি এই কমিটির অন্যতম উপদেষ্টা হিসেবে থাকছেন। আমাদের বেলদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানীয় সভাপতি শ্রী বুদ্ধদেব দাস উপদেষ্টা হিসেবে থাকছেন। আমরা এই কমিটি থেকে আজকে যে কমিটি প্রস্তাবিত তার নেতৃত্বে সভাপতিত্ব করবার জন্য শিক্ষক আন্দোলন, শিক্ষার সহ সামাজিক আন্দোলনে থাকেন আজকে সভার সভাপতি বর্ষিয়ান। এই বয়সেও তিনি তরুণের মতোই ছোটেন, বিদ্যুৎ আন্দোলনেও বিদ্যুৎ গতিতে আমরা তাকে পাই। সম্মানীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক শ্রী পূর্ণচন্দ্র পাত্র মহাশয়কে আমরা এই কমিটির সভাপতি হিসেবে পেতে চাইছি। আমি তার নাম প্রস্তাব করছি। সহসভাপতি শ্রী গোরাচাঁদ মান্না সহসভাপতি হিসেবে পেতে চাইছি। আমাদের মধ্যে গৌতম দা আছেন, গৌতম পট্টনায়ক। গ্রাহক আন্দোলনে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, আপনারা শুনেছেন আজকে রোববারের হাট তিনি, আমি বলছিলাম গৌতম দা আপনি কি চলে যাবেন, গৌতম দা বলছেন এই আন্দোলনে আমি তোমাদের সঙ্গে আছি। আমরা এই সহসভাপতি হিসেবে গৌতম দাকে পেতে চাই, গৌতম পট্টনায়ক। সহসভাপতি হিসেবে আমরা মোহনপুর ব্লকে সভাপতিত্ব করেন হিমাংশু শেখর দাস, তাকেও আমরা জেলা কমিটির সহসভাপতি হিসেবে পেতে চাই। সহসভাপতি হিসেবে পঙ্কজ ভঞ্জ, রামপদ রাজ, বিষ্ণুপদ রাজ, নারায়ণগড় সিসিসির বহু পুরনো দিনের এই সামনে এতক্ষণ বসে আছেন বিষ্ণুদা, বহু গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেন বিষ্ণুপদ রাজ, পরেশ দত্ত, সনাতন পাত্র এবং আপনারা আমাদের মধ্যে ছিলেন রাজুদা, রাজুচন্ড। এনাদেরকে আমরা সহসভাপতি মন্ডলীতে রাখার জন্য প্রস্তাব করছি এবং আজকের এই সভা থেকে আমরা সম্পাদক হিসেবে বিদ্যাভূষণদের নাম আমরা প্রস্তাব করছি। গ্রাহক আন্দোলনে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, আপনারা সকলেই দেখেছেন। আজকে আমরা এই সভা সম্মেলন থেকে বিদ্যাভূষণদেরকে আমাদের দক্ষিণ জোড়া
পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিসেবে প্রস্তাব করছি। অফিস সম্পাদক হিসেবে দিলীপ দাস, কোষাধ্যক্ষ হিসেবে স্নেহাশী সাইন, সম্পাদক মন্ডলী সঞ্জয় ঘটক, সুকুমার প্রধান, উৎপল সাউ এবং আরো ঠিক আছে। কমিটিতে নদীগোপাল জানা, মানিক করণ, কমল শ্যামল, গোবিন্দ জানা, মানিক জানা, শ্রীমন্ত মাঝি, প্রভাত পড়িয়া, ব্রজকিশোর মাইতি, হাবলু ঘোষ, চন্দন ভূঁইয়া, পার্থ দে, রাসবিহারী দাস, কালীপদ সাউ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফপিওর সম্পাদক রঞ্জন মান্না, তাকেও আমরা কমিটিতে পেতে চাইছি। এছাড়া এটা বিবেচনার জন্য রাখলাম সংযোজন নিয়োজন প্রতিনিধিদের সকলেরই আছে। আপনারা এই আগামী দিনে যে প্রস্তাব এখানে এসেছে সদস্য সংগ্রহ করা এবং প্রতিরোধ কমিটি গঠন করা, যে আক্রমণ আমাদের উপর নেমে আসছে সেই আক্রমণকে ঠেকাতে গেলে যে সদস্য সংগ্রহ, আজকে এটা ঘটনা এলাকার পরিচয় দিলে বিদ্যুৎ দপ্তর যথেষ্ট তারা তাদের যে চাতুর্য, তাদের যে ছলনা, সেটা থেকে তারা সমীহ করে। ফলে আমরা প্রত্যেক মানুষকে ডোমেস্টিক, কৃষি, কমার্শিয়াল সকলকে 2 লক্ষ যে টার্গেট, যে ঐতিহাসিক বিজয় আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে, আবার নিত্য নতুন আক্রমণের যে ফাঁদ তাকেও ঠেকাতে হবে, বিজয় থেকে শিক্ষা নিয়ে আন্দোলন তীব্রতর করা। ফলে সেই সদস্যতা সংগ্রহের যে শপথ আজকে আমরা নিচ্ছি। এখানে আর 5-7 মিনিট আমাদের আজকের সভার সভাপতি এবং আগামী দিনে যে সভাপতি হিসেবে আমরা পেতে চাইছি সেটা আমরা পূর্ণবাবুর কাছ থেকে শুনব এবং নবনির্বাচিত সম্পাদক বিদ্যাভূষণ দে তার সম্পাদকের দায়িত্ব নিয়ে আগামী দিনের এই কমিটিকে তিনি কিভাবে দেখছেন এবং তার আহ্বান কি, এই দুটি আহ্বান দেখে আজকের সম্মেলন শেষ হবে। 5-7 মিনিট প্রতিনিধিদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এখন বিদ্যাভূষণ দে রাখছেন, তারপরে আমাদের সম্মানিত সভাপতি পূর্ণবাবুর বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। আর কমিটি হ্যাঁ উত্তর সাউ নামটা লেখা, হ্যাঁ আমি বলেছি। হ্যাঁ সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিনে যে কমিটি গঠন হলো আপনাদের সমর্থন আশা করছি। হাত তুলে সমর্থন করবেন। আপনার বক্তব্য রাখুন। শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত গুণীজন ব্যক্তিত্ব এবং আমাদের এই দক্ষিণ জোনে 6টি কাস্টমার কেয়ার থেকে আগত সংগ্রামী প্রতিনিধিবৃন্দ সকলকে আমার শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা যে দায়িত্ব আমার উপর আজকে অর্পণ করলেন আমি তা পালন করার চেষ্টা করব, এটা কথা দিচ্ছি, অঙ্গীকার করছি। আপনাদের যদি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা পাই এবং আজকে যে সমস্ত বিল্ডার, বিশিষ্ট ব্যক্তিগণ, শিক্ষক, অধ্যাপক থেকে শুরু করে ব্যবসায়ী সমস্ত সংগঠন যেভাবে এগিয়ে এসেছেন, এই যে রাজ্য সম্পাদক যে আহ্বান রাখলেন, আমাদের যে ব্যাপক আন্দোলনের দিকে যেতে হবে। যদি এই আক্রমণকে আমাকে ঠেকাতে হয়, বিদ্যুৎকে, পাওয়ার সিস্টেমকে যদি রক্ষা করতে হয়, তাহলে আগামী কাল থেকে প্রত্যেকটি ইউনিটের যারা আজকে এসেছেন তাদের প্রত্যেকের উপরে একটা দায়িত্ব বর্তায় যে আগামী কাল থেকে এই যে জানলাম বুঝলাম তাকে ক্রিয়ার মধ্যে নিয়ে আসা। অর্থাৎ ওই মেম্বার যে করার যে আমরা অঙ্গীকার নিয়েছি, আমাদের এই জোনে 10,000-এরও বেশি আমরা মেম্বারশিপ আমরা রাজ্য কমিটির হাতে তুলে দেব। আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় স্মার্ট মিটার বিরোধী প্রচার করব, কমিটি করব, ট্রান্সফর্মার বিরোধী কমিটি। এই যে যেটা আহ্বান রাখবেন রাজ্য সম্পাদক, প্রত্যেকটা বাজারে গঞ্জে আমরা কনভেনশনের আমরা প্রস্তুতি নেব এবং আগামী দিনে প্রত্যেকটি মানে শহরে বিশেষ করে কাস্টমার কেয়ার সেন্টার গুলোতে, যেখানকার একটা মূল শহর মোহনপুর, খাকুতা, জালাল, এই ধরনের যে শহরগুলোতে আমরা যদি সেখানকার
কমার্শিয়াল গ্রাহক, কৃষি বিদ্যুৎ গ্রাহক, ডোমেস্টিক গ্রাহক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে যদি যুক্ত করে আমরা কনভেনশন করতে পারি, তাহলে এই আক্রমণের এই যে প্রচারটা, আক্রমণের যে ব্যাপকতাটা আমরা বিস্তৃত আকারে ব্যাপক মানুষের কাছে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। তা আজকে এই সম্মেলন সব দিক থেকেই আপনারা সফল করেছেন। তাই বেলদাবাসী যারা এই ধরনের আন্দোলনের অর্থ দিয়ে সাহায্য করেছেন, আন্দোলনকে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন, যারা এসেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সবাইকে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। আগামী দিনে যে আক্রমণটা খুব ব্যাপক আকারে আসতে চলেছে, যে অ্যাডিশনাল সিকিউরিটি প্রত্যেকের বিলে, অ্যাডিশনাল সিকিউরিটি আদার আনপেড বিল, মানে যখন আপনি কানেকশন নিয়েছিলেন, এখন 20-25 বছর 30 বছর পরে যে আপনি লোড বাড়িয়েছেন, ইলেকট্রিক আপনার ইকুইপমেন্ট বেড়েছে, তার হিসাব বসে তারা কিন্তু আবার আপনার বিলের সাথে হাজার হাজার টাকা বিলের বোঝা কিন্তু অ্যাডিশনাল সিকিউরিটি চাপিয়ে দিচ্ছে। সার্ভিস কানেকশনকে তারা আবার নেওয়ার চেষ্টা করছে আদার আনপেড বিল হিসাবে। তার এই ধরনের আমরা রাজ্য কমিটি থেকে একটা ফর্ম ছাপা হয়েছে। এই যে আইন এবং রেগুলেশন বিরোধী এই যে অ্যাডিশনাল সিকিউরিটি নিতে পারে না, বিদ্যুৎ দপ্তরের আরএফএল স্তর, এই ধরনের স্তরে যারা আধিকারিক তারাও স্বীকার করছেন, যদি আইন কিন্তু 2003 এবং তার রেগুলেশনকে মানতে হয়, তাহলে এই নতুন করে অ্যাডিশনাল সিকিউরিটির এই বোঝা চাপানো আমাদের ঘাড়ে, এটা অন্যায়। আমরা এটা অন্যায় বুঝছি এবং মানুষকে বোঝাতে হবে। তার জন্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি ফর্ম আমরা করেছি, যে অ্যাডিশনাল সিকিউরিটি যে আছে আমার জমা, তার সম্পূর্ণ হিসাব করে আমার কত লোড বেড়েছে, আপনি কত পাবেন, আমি কত ফেরত পাবো, এই ধরনের ফর্ম আপনারা আমাদের নেতৃত্বের কাছ থেকে পাবেন। প্রত্যেকের কাছে আপনারা শহরে গ্রামে প্রত্যেকের এই ফর্মটা ফিলআপ করে সংগঠিতভাবে এলাকার নেতৃত্বে তার ব্যানারে আপনারা এসএম অফিসে জমা করবেন। এই কর্মসূচিটা আমরা চালিয়ে যাব। এই কথা বলে সবাইকে আবার পুনরায় সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। এখন কমিটি যারা বলেন তারা চলে আসুন সামনের দিকে, একটা আমাদের ছবি নাও। আর এখন আজকের এই সম্মেলনে যে নতুন কমিটি গঠন হলো, সবাইকে সামনের সাথে আসার জন্য অনুরোধ করছি।